ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখছি আজ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার সব খবরের দিকে। শান্তিরবাজার মহকুমা থেকে এই মুহূর্তে খবর। কাঞ্চননগর 1 নম্বর ওয়ার্ডে গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রীনা সরকার। রীনা সরকার ভোট পেয়েছেন 231টি এবং ওনার প্রতিদ্বন্দ্বিতা যিনি রয়েছেন তিপ্রামথার প্রার্থী, উনি পেয়েছেন 148টি ভোট। 231টি ভোট পেয়েছে বিজেপি প্রার্থী এবং বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে তিপ্রামথা প্রার্থী পেয়েছে 148টি ভোট। আমরা শান্তিরবাজারের পর অবশ্যই বিলোনিয়ার দিকে চোখ রাখবো এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ভোট গণনার কি চিত্র এই মুহূর্তে তা জেনে নেব। আমাদের বিলোনিয়া প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, তুমি শুনতে পাচ্ছ? বিশ্বজিৎ, দক্ষিণ ত্রিপুরা জেলায় বিশেষ করে বিলোনিয়ায় যেখানে নির্বাচন হয়েছে, যে কটি আসনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং ভোট গণনা চলছে, তার চিত্র কেমন? ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন ভাবে চলছে? বিভিন্ন দেখো, আজকে সকাল প্রায় সব জায়গার মতো বিলোনিয়া মহকুমার যে 3টি ব্লক রয়েছে, বিসিনগর অর্থাৎ ভারতচন্দ্রনগর ব্লক, রাজনগর আরডি ব্লক এবং ঋষ্যমুখ আরডি ব্লক, এই 3টি ব্লকে আমরা যতটুকু খবর রয়েছে, আমি ইতিমধ্যে রয়েছি বিলোনিয়ার ভারতচন্দ্রনগর ব্লকে এবং যেখানে গণনা হচ্ছে সেখানে রয়েছি। আজ সকাল 8টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা, কিন্তু বিলোনিয়ার ভারতচন্দ্রনগর ব্লকে ইতিমধ্যে এখনো পর্যন্ত এখন প্রায় 11টা বাজতে চলেছে। এখনো পর্যন্ত মোট 6টি রাউন্ড ভোট গণনা শেষ হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত একটি রাউন্ড আমাদের হাতে এসে পৌঁছায়নি। সে নিয়ে কিন্তু আমরা ঠিক কোনোভাবেই কিন্তু বুঝতে পারছি না, কারণ যেহেতু ব্যালট পেপার এবং সেই জায়গায় দেরি হতেই পারে। এ নিয়ে কিন্তু রিটার্নিং অফিসার যিনি রয়েছেন ভারতচন্দ্রনগর ব্লকের বিডিও অর্থাৎ রিটার্নিং অফিসার আধিকারিক দেবেন দা। ওকে, ধীর গতিতে ভোট গ্রহণ প্রক্রিয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো রয়েছে। ভারতচন্দ্রনগর ব্লক এরিয়ার মধ্যে আধা সামরিক বাহিনী থেকে শুরু করে রাজ্যের টিএসআর এবং পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। সেখানে মহকুমা পুলিশ আধিকারিক বিলোনিয়া থানার ওসি যিনি রয়েছেন শিবরঞ্জন দে এবং আর অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং কি ফায়ার সার্ভিসের আধিকারিক বিলোনিয়ার এবং স্বাস্থ্য বিভাগের গাড়ি সেখানে আমরা দেখতে পাচ্ছি, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানটায় অতি দ্রুত যেন সেগুলো নিরসন করা যায়। কিন্তু সেদিকে তদন্ত মানে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে চালিয়ে যাচ্ছে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা। বিশ্বজিৎ, কাউন্টিং হলে বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের দেখা যাচ্ছে কিনা এবং তাদের উপস্থিতি কেমন? একেবারে ভালো প্রশ্ন করেছে। কাউন্টিং এজেন্টের মধ্যে আমরা সেখানে শাসক দল বিজেপির যারা কাউন্টিং এজেন্ট রয়েছে তাদের প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি নির্দল প্রার্থী যিনি রয়েছেন, নির্দল প্রার্থীর কাউন্টিং এজেন্টকে দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে সিপিআইএম এবং কংগ্রেসের কোনো কাউন্টিং এজেন্ট এবং তাদের প্রার্থীদেরকে আমরা কোনো টিকিট লাগারও পাচ্ছি না। আমরা চেয়েছিলাম তাদের সঙ্গে কথা বলার জন্য, তাদের কি আশ্বাস রয়েছে, তাদের কি আশা রয়েছে, কিন্তু তাদের কেউকে আমরা সেই জায়গায় ব্লক এরিয়ার মধ্যে কাউকে খুঁজে পাইনি দীপেন্দা। কিন্তু আরো একটা যে বিষয় হচ্ছে যে সকাল 8টা যদি শুরু হয়, এখন প্রায় 11টা বাজতে চলেছে, এখনো পর্যন্ত 6টি রাউন্ডের মধ্যে একটি রাউন্ডও কিন্তু সেখানে শেষ করতে পারেনি যারা নির্বাচনী কাজে, যারা গণনার কাজে ব্যস্ত রয়েছে, দায়িত্বে রয়েছে তাদের পক্ষ থেকে। এই জায়গায় কিন্তু কোথায় সমস্যা হচ্ছে, কি গুনতে দেরি হচ্ছে না কোথায় কি হচ্ছে, সেটা কিন্তু আমরা চেষ্টা করছি যে বিষয়টা জানার জন্য। ওকে, তোমার যে চিত্র তুমি আমাদের দেখাচ্ছ এই মুহূর্তে, সেখানে দেখা যাচ্ছে যে ভোট গণনা কেন্দ্রের বাইরে জমায়েত রয়েছে। সেই জমায়েত কাদের জমায়েত? কর্মী সমর্থকদের? শাসক দলের কর্মী সমর্থকরা অবশ্যই রয়েছেন হয়তো আশা করা যায়, কিন্তু বিরোধীদের কোনো কর্মী সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে আছে কিনা? একদম আমরা দেখছি সেই বিষয়টা। বিশ্বজিৎ, ভোট গণনা কেন্দ্রের বাইরে বিরোধীদের কর্মী সমর্থকদের কোনো জমায়েত দেখা যাচ্ছে কিনা, ভিড় দেখা যাচ্ছে কিনা? বিরোধী, আমি তোমাকে প্রথমে বলেছি, বিরোধীদের পক্ষ থেকে কাউন্টিং এজেন্ট এবং তাদের যারা দলের কর্মী রয়েছে তাদের কেউকে আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি যারা যিনি ভোটে দাঁড়িয়েছেন সেই প্রার্থীদেরকে আমরা কাউকে খুঁজেই পাচ্ছি না এবং সেই মহকুমা এবং যে জায়গার মধ্যে ব্লক এলাকায় গণনা হচ্ছে এবং সেই জায়গার মধ্যে আমরা দেখছি বারবার করে তাদের সঙ্গে কথা বলার জন্য এবং কি তাদের কাছে কি বর্তমান পরিস্থিতি, তাদের কোনো অভিযোগ কোনো কিছু রয়েছে কিনা তাদের কাছে। কারণ ভোটের দিনে অনেকগুলো অভিযোগ আমাদের কাছে এসেছে তাদের পক্ষ থেকে, কিন্তু আজকের দিনে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আছে কিনা আমরা তাদের পক্ষ থেকেও জানার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। ওকে, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে এই মুহূর্তের আপডেট দেওয়ার জন্য। পরবর্তী সময় তোমার কাছে আবারও আসবো আমরা ফলাফল জানার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বিশ্বজিৎ দাস আমাদের বিলোনিয়া প্রতিনিধি জানাচ্ছিল দক্ষিণ ত্রিপুরা জেলার ভোট গণনা যেটা চলছে সেই গণনা কেমন হচ্ছে, ভোট গণনা প্রক্রিয়া নিয়ে অবশ্যই জানাচ্ছিল। আমাদের গেস্ট রয়েছেন আমাদের সঙ্গে মিনুবাবু। মিনুবাবু, এই যে ভোট গ্রহণ ধীর গতিতে হচ্ছে বলা হচ্ছে,
এতক্ষণে 5-6 রাউন্ড গণনা হয়ে যাওয়ার কথা, কিন্তু ব্যালট পেপার যেহেতু ধীরে গতিতে হচ্ছে এবং বলা হচ্ছে যে 1 রাউন্ড এখনো শেষ হয়নি, এবং কেন হয়নি সেটা জানা যাচ্ছে না এখনো। এটা কি কারণ হতে পারে? না, সেটা ঠিক, মানে যেহেতু ব্যালট পেপার, তো ব্যালট পেপারে আপনার কাউন্টিংটা একটু স্লো তো হতে পারে, ধীর গতিতে হতে পারে। তা এক্সাক্ট কি কারণ সেটা তো আমার পক্ষেও বলা সম্ভব না যে কি কারণে এটা হতে পারে। কারণ হয়তো মানে কোনো পার্টি যেহেতু এখানে অপোজিশনের তরফ থেকে অনুপস্থিত আছে, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে যে অপোজিশন এখানে নেই, তাহলে ভালো করে চেক করেই তারা করতে পারেন। আর মানে যেহেতু আপনার ব্যালট পেপারে হচ্ছে, স্বাভাবিক কারণে কিছু দেরি হতেই পারে। ঠিক। আমাদের কাছে এই মুহূর্তের একটি সবচেয়ে বড় খবর রয়েছে। অমরপুর আরডি ব্লকের দেববাড়ি গ্রাম পঞ্চায়েতের 3টি আসনে সিপিআইএম প্রার্থীরা জয়ী হয়েছে। আপনাদের জানিয়ে রাখি আরেকবার, অমরপুর আরডি ব্লকের দেববাড়ি গ্রাম পঞ্চায়েতে 3টি আসনে সিপিআইএম প্রার্থীরা, বিরোধী সিপিআইএম প্রার্থীরা জয়ী হয়েছে। আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা আমাদের কাছে আসছে, অমরপুর আরডি ব্লকের দেববাড়ি গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থীরা জয়ী হয়েছেন। 3টি আসনে সিপিআইএম প্রার্থীরা জয়ী হয়েছে। এবং আমরা এতক্ষণ যা খবর পাচ্ছিলাম, বিশেষ করে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে বিজেপি প্রার্থীরা জয়ী হচ্ছিলেন, তিপ্রামথা প্রার্থীরা পরাজিত হচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে অমরপুর থেকে খবর আসছে বিরোধী দলের সিপিআইএম প্রার্থীরা জয়ী হচ্ছে। শুরু হচ্ছে তাহলে আস্তে আস্তে লড়াই হয়েছে। বাবু কি মনে করেন? দেববাড়ি পঞ্চায়েতটা হচ্ছে মানে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে কম ভোটার সম্পন্ন একটা পঞ্চায়েত। যতটা পঞ্চায়েত আছে তার মধ্যে একটা দেববাড়ি। আমি সম্ভবত বলেছিলাম মানে 8 তারিখে দেববাড়ির একটা মানে প্রধানমন্ত্রী ইন্দিরা আবাসন যোজনার ঘর নিয়ে হাইকোর্ট পর্যন্ত যাওয়া হয়েছিল। তো সেই জায়গাতে ইলেকশনের আগেও, মানে 8 তারিখের আগেও দেববাড়ির যারা ক্যান্ডিডেট হয়েছিলেন তাদের কয়েকজনের সাথে কথা বলার পরেও আমার এটা মনে হয়েছিল যে এই জায়গাতে হয়তোবা একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আচ্ছা, তাদের ক্ষেত্রে তাদের মানে জিজ্ঞেস করার পরে তারা বলেছিল আমাদের চান্স আছে, আমরা চান্স হতে পারে। তো সেদিক থেকে এটা আমি তার জন্যই বারবার বলছি, যদি আপনি বারবার তোদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে নমিনেশন জমা দিতে গেলেন বা এই প্রচার করলেন, তাদের আপনাদের উপরে কোনো ধরনের হামলা হুজ্জতি হয়েছে কিনা। তারা তো সেটা বলেছে না, সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। 4টে পঞ্চায়েত বা যেটা আমরা ইলেকশনের দিন অমরপুরের যিনি রঞ্জিত দাস উনি যতটুকু বলেছিলেন, তো সেদিকে সিপিএমের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছিল যে বাধা দেওয়া হচ্ছে, ভোটারদের বাধা দেওয়া হচ্ছে, এমনকি পোলিং এজেন্টদেরও বাধা দেওয়া হয়েছে যাতে না যাওয়া হয়। সেটা তো ঘটেছে, সেটা কিছু না কিছু তো ঘটেছে। কিন্তু সেটা হচ্ছে যে ধরুন আপনার ইলেকশনের দিন কিছু ঘটনা ঘটেছে, আবার ধরুন সব জায়গাতে যে ঘটনাটা ঘটেছে একদম মানে 7টা বিধানসভাতে 7টা পঞ্চায়েত মেম্বারদের মধ্যে ভোট হয়েছিল। তো সেদিক থেকে মনে হয় যে ধরুন যদি এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি থাকতো আর কি সারা রাজ্যে, তাহলে অপোজিশনকে মাঠে দেখা যেত। আর সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াইটা, কাকে হারিয়েছে আমি, এটা তো মানুষ বলতো যে আমি ভোটে দাঁড়িয়েছি, আমি সিপিএম কে হারিয়েছি, আমি কংগ্রেসকে হারিয়েছি, এটা তো মানুষ বলতে পারতো। যারা জিতেছে তারাও বলতে পারে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আপনার কংগ্রেসের, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সিপিএম, এটা বলতে পারতো। আর ওটা তো একটা গটাপ কেস, বিজেপি কে জেতানোর জন্য মথার ক্যান্ডিডেট, এটা গটাপ, এটা ওই অ্যাসেম্বলি টাইপেরই, অন্য কিছু ব্যাপার নেই এটার মধ্যে। না, সেখানে আপনি বলছেন গটাপ কেস, সেখানে তাহলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিছু জায়গায়, কিছু জায়গায় হচ্ছে না। কারণ শাসক দল যেমন কংগ্রেস এবং সিপিআইএম এর জোট বা আতাতকে একটা ব্যঙ্গ করছে, ঠিক একইভাবে বিরোধীরাও কিন্তু বিজেপি এবং তিপ্রামথার আতাতকে ব্যঙ্গ করছে। এখন শাসক দল বলছে যে তিপ্রামথার সঙ্গে কিন্তু বিজেপির কোনোদিনই 36 কা আঁকড়া যাকে বলা হয় ছিল না। তাহলে রাজনৈতিক মঞ্চে এসে একে অপরের হাত ধরতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, বিভিন্ন রাজনৈতিক দল তা ধরে। কিন্তু কংগ্রেস আর বামফ্রন্ট তারা তো বরাবরেরই চিরপ্রতিদ্বন্দ্বী, চিরশত্রু ছিল রাজনৈতিক আঙ্গিনায়। সেই জায়গায় কংগ্রেস সিপিএম যদি ধরতে পারে, তাহলে বিজেপি কেন ধরতে পারবে না তিপ্রামথার হাত, এমনটাও কিন্তু বলেছিল। আমি আসবো আপনার কাছে এই বিষয়টাতে আলোকপাতের জন্য আসবো, কিন্তু দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে দিই
বিলোনিয়া থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস জানাচ্ছিলেন যে ভোট গণনা যেটা চলছে খুব ধীর গতিতে চলছে, যেহেতু ব্যালট তার জন্য একটু সময় তো প্রয়োজন হবে, কিন্তু তারপরেও ব্যালট হলেও যা এতক্ষণে হয়তো 3-4 রাউন্ড 5 রাউন্ড গণনা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 8টা থেকে শুরু করে এখনো 1 রাউন্ডের কোনো ফলাফল আসেনি বিলোনিয়া বা বিলোনিয়া মহকুমার যে 3টি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে। এখন আরডি ব্লক রয়েছে, 3টে আরডি ব্লক রয়েছে, সেখান থেকে ভরতচন্দ্রনগর, রাজনগর এবং ঋষ্যমুখ ব্লকে। এখন প্রশ্ন হচ্ছে যে বিরোধীদের কাউন্টিং হলে বিরোধীদের কোনো এজেন্ট নেই বলে জানিয়েছে আমাদের প্রতিনিধি। এখন বিরোধীদের এজেন্ট কেন নেই? বিরোধীদের যদি প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে, যেখানে লড়াই হয়েছে, সেখানে কি বিরোধীরা কাউন্টিং এজেন্ট দিতে পারল না? তাহলে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন জাগছে যে কাউন্টিং এজেন্ট নেই বিরোধীদের। এবং মিনু এটাতে আপনি কি মনে করেন? প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ভোট গ্রহণ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সিপিআইএম প্রার্থীরা জয়ীও হচ্ছে, তারপরেও কাউন্টিং হলে কাউন্টিং এজেন্ট নেই কেন বিরোধীদের? ওই তো মানে সাধারণত সব জায়গাতে যে তাদের কাউন্টিং এজেন্ট মানে ছিল না বিষয়টা নয়, কিছু কিছু জায়গায় তো ছিলই। আর কিছু কিছু জায়গায় যে জায়গাতে টেররের মাত্রাটা বেশি, যে জায়গাতে ফ্রি অ্যান্ড ফেয়ারের পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে, সেই জায়গাতে তাদের ক্ষেত্রে রিস্ক নিয়ে কাউন্টিং এজেন্ট, পুলিং এজেন্ট তারা দেয়নি। পুলিং এজেন্টও অনেক জায়গায় দেয়নি, কাউন্টিং এজেন্টও তারা দেয়নি, কারণ এটা একটা রিস্কের ব্যাপার হয়ে যায়। রিস্ক যদি থাকে তাহলে স্বাভাবিক কারণে তারা কেন এই জায়গাতে যাবে? আর একটা তো জানেই যে রেজাল্টটা কি হতে পারে, স্বাভাবিক কারণে এখানে গিয়ে আর ঝুট ঝামেলা করে কি দরকার আছে, সেদিক থেকে না যাওয়াটাই বেটার। আর যেখানে ধরুন আপনার, আমি বলছি যে এটা একটা সিমটম। আর যে জুটের প্রশ্ন যেটা বললেন, যে আমরা প্রথমে যেটা শুনলাম যে পশ্চিম ত্রিপুরার মোহনপুরের বা বামুটিয়ার যিনি বলছিলেন যে মানুষ কংগ্রেস সিপিএম এর জুটটাকে মেনে নেয়, তাহলে তো দেববাড়ির যে রেজাল্টটা সেটা তো রিজেক্টেড হতো। সেখানে তো মানুষ ভোট দিয়েছে এবং তাকিয়ে থাকতে হবে গৌরনগরের দিকেও, কারণ পঞ্চায়েত নির্বাচনে গ্রাউন্ড লেভেলে, গ্রামীণ স্তরে যদি জোট হয়ে থাকে কংগ্রেস সিপিএম এ, তাহলে গৌরনগর ব্লকে বা কৈলাস শহর 59 জেলায় হয়েছে। তো সেদিকে বলছি, এটা ধরুন আমি বলছি যে যদি মানে একদম গ্রাউন্ড লেভেলে, বারবারই বলছি যে একদম মানে অপোজিশনকে যদি স্পেসটা দেওয়া হতো, তাহলে দেখতেন আপনার পক্ষ, রুলিং পার্টির পক্ষে অনেক কনফিডেন্টলি বলতে পারতো যে আমি ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন করলাম, ডেমোক্রেসিটা আগের জমানাতে যতটুকু কার্টেল হয়েছিল আমরা সেটা অনেক বেশি রেস্টোর করতে পেরেছি, সেটা কিন্তু তারা বলতে পারত। কিন্তু সেই ঘটনাটা এখন আর নেই। এখন তাদেরটা আগেরটার চাইতে এখন তাদেরটা অনেক বেশি হাবি হয়ে পড়েছে মানুষের কাছে, যে এটা এমন একটা অবস্থা তৈরি হয়েছে, মানুষ ভোট দেওয়া, কাউন্টিং এজেন্ট হওয়া, পুলিং এজেন্ট হওয়া, যাদেরকেই আপনি পার্টির তরফ থেকে কংগ্রেস হোক, সিপিএম হোক, তাদেরকে তারা প্রত্যেকে তাদের জীবনের রিস্ক নিয়ে কেন যাবে? এখানে আরেকটা বিষয় কিন্তু তাৎপর্যপূর্ণ, এবার কিন্তু প্রচুর নির্দল প্রার্থী রয়েছে মিনুবাবু, ময়দানে নির্দল প্রার্থী রয়েছে এবং বিক্ষুব্ধ শাসক দলের বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা যারা ভোটের টিকিট পাননি নির্বাচনে লড়াই করার জন্য, তারা কিন্তু নির্দল প্রার্থী হয়ে লড়াই করছেন এবং বহু জায়গায় আমরা দেখেছি নির্দল প্রার্থীরা কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? মানে পঞ্চায়েত ইলেকশনে নির্দল প্রার্থী মানে ভোটের পরিমাণটা কিন্তু সংখ্যাটা খুব কম। আপনি দেখুন, যদি ছোট্ট একটা এলাকা ধরুন 100 ভোটার, সম্ভবত দেববাড়িতে 100 ভোটার নেই এক একটা ওয়ার্ডে আর কি, আরো কম ভোটার। তো যদি আপনার ভোটারটা কম থাকে এবং ভোটার যদি গ্রামীণ লেভেলে যে লোকটা সারা বছর যে কোনো পার্টির মানে রুলিং পার্টির হোক অপোজিশনের হোক, তারা যদি সারা বছর জনসংযোগটা করে থাকে, গভর্নমেন্টের বা পার্টির কর্মসূচিগুলি তারা যদি মানুষের কাছে নিয়ে থাকে, যে ব্যক্তি বা যে অর্গানাইজেশনের মাধ্যমে তারা গেছেন, তাহলে তার অনেক বেশি অ্যাক্সেস থাকে মানুষের কাছে। কিন্তু ইলেকশনের সময় পাওয়ার সেন্টার যেহেতু, পাওয়ারটা যেহেতু সেন্টার, তো পাওয়ারটা সেন্টার, ক্ষমতাটা আসতে হবে, ক্ষমতায় আমাকে আসতে হবে। এখন রাজ্য নেতৃত্বের পক্ষে কিন্তু আপনাকে মানে চুলচেরা বিশ্লেষণ করে সঠিক ব্যক্তিকে নির্বাচন করা কঠিন ব্যাপার। এত বড় একটা ধরুন 6000-এর উপর তো পঞ্চায়েত মেম্বার, 6000-এর উপরে, তো সেই ক্ষেত্রে 6000 লোক পারফেক্ট অর্গানাইজেশন বাছাই করা, এটা বহুত দাবিদার অনেক থাকে, দাবিদার অনেক দাবিদার থাকে। তো সেদিক থেকে এটা ধরুন
হতেই পারে কোনো মানে রুলিং পার্টির পক্ষে, এটা আমি যে আপনার রুলিং পার্টির পক্ষে যেমন আপনার নির্দলের সংখ্যাটা আছে সবচেয়ে বেশি, অপোজিশনের ক্ষেত্রেও আছে, অপোজিশনের ক্ষেত্রেও আছে। কারণ যারা আমি যতটুকু জানি যে ধরুন অপোজিশনের ক্ষেত্রে আপনার নির্ধারিত যিনি ক্যান্ডিডেট, অফিসিয়ালি ক্যান্ডিডেট হিসেবে যাকে পার্টির মধ্যে অনুমোদন দেওয়া হয়েছিল, নমিনেশন জমার প্রক্রিয়ার মধ্যে ওনার নামও বাতিল হয়েছে, আবার উনি নির্দল হিসেবে দাঁড়িয়েছেন। একদম। আমরা অবশ্যই আলোচনায় আসবো। অসংখ্য ধন্যবাদ মিনুবাবু আজ আমাদের সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আজ এই গণনার দিন আপনি সঙ্গে ছিলেন, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা পঞ্চায়েত নির্বাচনের সব খবরের দিকে আজ চোখ রাখছি। উত্তর ত্রিপুরা জেলা থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং বিভিন্ন জেলার দিকে আমরা চোখ রাখছি। বিভিন্ন মহকুমা স্তরে, বিভিন্ন ব্লকে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি রেজাল্ট বেরিয়েছে তা অবশ্যই আপনাদের জানাচ্ছি। এই মুহূর্তে নেব ছোট্ট একটা বিরতি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।